কোথায় দিছি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আই এডুকেশনে। সো সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আপনাদের অলরেডি শিমুল ভাই অলরেডি আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছে। সো আপনাদের আসলে অফিসিয়ালি বলবো না, আনঅফিসিয়ালি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু। সো সবাই একটু লেগে পড়েন, আনঅফিসিয়ালি যেহেতু শুরু হয়েছে আমাদের এখন অফিসিয়ালি শুরু করতে হবে। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। সো আশা করি সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে। সো যাদের ফাইন্যান্স আছে, ফাইন্যান্স সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট ফাইন্যান্স হিসেবে নিয়েছেন বা অনেক বেশি পেইনে আছেন যে ভাই কঠিন সাবজেক্ট, হ্যাঁ এই যে এখানে লিখে দিয়েছি স্বপ্ন যাদের এফবিএস, হ্যাঁ কঠিন বিষয়ের সহজ সমাধান ফিন্যান্স এবং ব্যাংকিংয়ের আমরা আজকে এমসিকিউ সমাধান করবো ইনশাল্লাহ। তো ফাইন্যান্স সাবজেক্ট কার কার আছে বা ফাইন্যান্স সাবজেক্ট বা ব্যাংকিং কার কার কঠিন লাগে আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাই ফাইন্যান্স অনেক কঠিন লাগে, কি করব, কি করা যায় এই সাবজেক্ট নিয়ে, ঠিক আছে। সো ফার্মার সাবজেক্ট ফাইন্যান্স অনেকের কাছে কঠিন লাগে, অনেকের কাছে সহজ লাগে। অনেকে মনে করে যে মনে হয় ইন্টারে যে ম্যাথমেটিক্যাল টার্ম ওগুলোই মনে হয় সবচেয়ে বেশি দিবে। আরে ভাই না, ইন্টারে আমরা যে ফাইন্যান্স পড়েছি, তোমাদের ফাইন্যান্স পরীক্ষা তো খুব রিসেন্টলি শেষ হয়েছে, তো ইন্টারে যে আমরা ফাইন্যান্স পড়েছি ওই ফাইন্যান্স অন্তত অ্যাডমিশনে নেই, ঠিক আছে। এবং ফাইন্যান্স কিন্তু এখন রাজশাহী ইউনিভার্সিটি অ্যাড করেছে, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাড আছে, 7 কলেজে অ্যাড আছে। তো অনেকগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের ফাইন্যান্স এবং ব্যাংকিং সাবজেক্ট আছে। ইভেন গুচ্ছতো একটা দুইটা কোশ্চেন ফাইন্যান্স এবং ব্যাংকিং থেকে আসে। সো আপনারা যারা এসএসসি 25 ব্যাচ আছেন, আপনাদের স্বপ্ন যাদের এফবিএস বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস যারা ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের জন্যই আমার আজকে কঠিন সাবজেক্টের সহজ সমাধান। আপনারা অলরেডি এসএসসি লেভেলে আপনারা ফাইন্যান্স পড়েছেন এবং ফাইন্যান্সে ভালো মোটামুটি আইডিয়া আছে। সো আমরা আজকে বিগত বছরের প্রশ্ন দেখব, বিগত বছর বলতে 24 এবং 25 সেশনের কোশ্চেন দেখব, বা এসএসসি 24 ব্যাচ যেখানে পরীক্ষা দিয়েছে আপনাদের সিনিয়র ব্যাচ যারা কিনা এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচ, তাদের কোশ্চেনটা দেখব। যদিও তাদের দুইবার পরীক্ষা হয়েছে, একবার হচ্ছে একটা প্রশ্ন বাতিল হয়েছে এবং আরেকটা প্রশ্ন পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। সো কাদের কাদের ফাইন্যান্স সাবজেক্ট সহজ লাগে কিংবা কঠিন লাগে, বা ফাইন্যান্স কার কার আছে, বা ফাইন্যান্স পড়তে ভালো লাগে, কমেন্ট করে জানাও। ফাইন্যান্স পড়তে ভালো লাগলেও জানাও, ফাইন্যান্স পড়তে না পড়তে পারলেও ভালো, পড়তে যদি নাও জানো বা ভালো যদি নাও লাগে তাও জানাও, বা ফাইন্যান্স সাবজেক্ট থাকলেও জানাও, হ্যাঁ একটু কমেন্ট করে সবাই জানাও। তো আপনাদের স্বপ্ন যাদের এফবিএস ফাইন্যান্স এবং ব্যাংকিং হতে পারে আপনার জন্য একটা তুরুপের তাস। তুরুপের তাস বলতে বোঝাচ্ছি এটা একটা স্ট্রং জোন, হ্যাঁ অনেকে অ্যাকাউন্টিং পারে না, অ্যাকাউন্টিং এ ম্যাথমেটিক্যাল টার্ম বেশি আসে, ফাইন্যান্সে ম্যাথমেটিক্যাল টার্ম নেই। বিগত বছর ধরে লাস্ট 2 ইয়ার্স ধরে ফাইন্যান্সে ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আসে না, 3 ইয়ার্স বলা চলে। তো ফাইন্যান্সে ম্যাথমেটিক্যাল টার্ম আসার সম্ভাবনা 0.1% বা 1% ধরলাম। ফাইন্যান্সে ম্যাথমেটিক্যাল এসএসসি লেভেলের মতো না। আমি আবারও সতর্ক করছি, এসএসসিতে আমরা যে ফাইন্যান্স পড়েছি ওই ফাইন্যান্স অ্যাডমিশনে এক না। সহজ কথা, অ্যাডমিশনের ফাইন্যান্স খুবই সহজ, খুবই মিনিমালিস্টিক। অ্যাডমিশনের ফাইন্যান্স খুবই সহজ এবং খুবই মিনিমালিস্টিক। তো আপনাদের যাদের এফবিএস এ পড়ার স্বপ্ন কিংবা ভালো একটা সাবজেক্ট, ফাইন্যান্স আলাদা একটা সাবজেক্ট বা ব্যাংকিং আলাদা একটা সাবজেক্ট কিন্তু এফবিএস এ আছে। তো আপনারা যারা 830 জনের মধ্যে টিকবেন ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস এ, এবং আপনাদের যাদের পজিশন 100-র মধ্যে থাকবে এবং 100 বা 200-র মধ্যে থাকবে, এবং আপনাদের যাদের পজিশন 500 থেকে 700-র মধ্যে থাকবে আপনারা ব্যাংকিং সাবজেক্ট পাবেন, আর 100 থেকে 200-র মধ্যে থাকলে আপনারা ফাইন্যান্স পাবেন। সো দুটো সাবজেক্টের অ্যাভেলেবিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। তো আপনাদের যাদের যাদের স্বপ্ন ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস, তারা একটু ক্লাসে জয়েন করেন। ফাইন্যান্সের ইনশাআল্লাহ আজকে একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সব কিছু
শোনার ট্রাই করবো। আপনারা যেহেতু সবে মাত্র এসএসসি লেভেল কমপ্লিট করেছেন এবং আমাদের একটা পরীক্ষাও বাকি আছে, মার্কেটিং সেকেন্ড পেপার, সো ওটা শেষ করলে আপনাদের অফিসিয়ালি আপনাদের প্রিপারেশন শুরু হবে, যদিও এখনো আপনারা আনঅফিসিয়ালি এখন কি প্রিপারেশন নিচ্ছেন। ক্লিয়ার? এই সাবজেক্ট বিরক্ত লাগে কেন? এই সাবজেক্ট বিরক্ত লাগার কথা না, খুবই মিনিমালিস্টিক একটা সাবজেক্ট এবং খুবই ভালো করা যাওয়ার মতো একটা সাবজেক্ট। আচ্ছা, আমরা একটু দেখবো তাহলে আজকে কি কি আছে আমাদের জন্য। আচ্ছা, সেখানে আছে আচ্ছা সো এই সেটটা হচ্ছে গিয়ে ভাইয়া বাতিলকৃত সেট। আমরা এখন যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন যে সেটটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে তোমার বাতিলকৃত, মানে এই সেটটা কি হয়েছে? বাতিল হয়েছে। মানে আমরা তো সবাই জানি যে আমাদের 25 ব্যাচ বা 24-25 সেশনের কোশ্চেনে 24 এবং 25 সেশনের কোশ্চেনে 24 এবং 25 সেশনের কোশ্চেনে হচ্ছে কি হয়েছে, তোমার কোশ্চেনে বাতিল হয়েছিল। তো আমাদের কাছে প্রথম যে কোশ্চেনটা আসছে, দেখো তো এই প্রশ্নটা তোমরা চিনো কিনা। আশা করি সবাই এই কোশ্চেনটা চেনার কথা, আশা করি সবাই এই কোশ্চেনটা চেনার কথা। প্রথমে যে কোশ্চেনটা আসছে সেটা বলা হচ্ছে কোন উৎস থেকে মূলধন সংগ্রহ ব্যয় সবচেয়ে বেশি? কোন উৎস থেকে মূলধন সংগ্রহ ব্যয় সবচেয়ে বেশি? তোমরা একটু ভালো মতন লক্ষ্য করলে দেখবা আমরা ঋণ মূলধন ব্যয় কিন্তু সবচেয়ে কম, সবচেয়ে কম, এখানে খরচ কম। ওকে, ঋণ মূলধন ব্যয় খরচ কি কম, ঋণ মূলধন ব্যয় কি খরচ কম, এবং অগ্রাধিকার শেয়ার হচ্ছে আর একটু তার চেয়ে একটু বেশি, এবং ব্যাংক ঋণও মোটামুটি ওয়ান কাইন্ড অফ ঋণ মূলধন ব্যয়ের মতোই। কিন্তু ইকুইটি মূলধন যারা কিনে তাদেরকে আমরা সাধারণ শেয়ার হোল্ডার বলি। কি বলি? সাধারণ শেয়ার হোল্ডার। তো সাধারণ শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে ইকুইটি খরচটা একটু বেশি, বা মূলধন সংগ্রহ করার যেই ব্যয় তাকে আমরা বলি মূলধন ব্যয়। মানে মূলধন সংগ্রহ করতে, মূলধন সংগ্রহ করতে, মূলধন সংগ্রহ করতে যেই ব্যয় হয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন ব্যয়। তাহলে মূলধন সংগ্রহ করার জন্য যেই ব্যয় তাকে আমরা বলি কি মূলধন ব্যয়। এবং এক্ষেত্রে সাধারণ অগ্রাধিকার শেয়ার কিংবা হচ্ছে গিয়ে তোমার ব্যাংক ঋণ কিংবা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে তোমার ঋণ মূলধন, এগুলো তো হচ্ছে কস্ট কম, খরচ কম, মানে লিমিটেড। এই জায়গাগুলোর কাজ হচ্ছে, এই তিনটা জায়গা হচ্ছে লিমিটেড, মানে এখানে কস্টটা হচ্ছে লিমিটেড। হ্যাঁ, কারণ তাদের নির্দিষ্ট পরিমাণে তাদেরকে কি দিতে হয়, সুদ দিতে হয়, কিংবা নির্দিষ্ট পরিমাণে তাদেরকে আয় দিতে হয়। কিন্তু ইকুইটিতে হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড। সো আনলিমিটেড হওয়ার কারণে এখানে কস্ট হচ্ছে কি, কস্ট হচ্ছে বেশি বা ওভার, কস্ট হচ্ছে বেশি বা ওভার। ক্লিয়ার? এখানে কস্ট হচ্ছে কি বেশি বা ওভার। তার মানে হচ্ছে কি অ্যানসার কি হবে বলতো? কোন উৎস থেকে মূলধন সংগ্রহের জন্য সবচেয়ে বেশি ব্যয় করতে হয়, সেটা অ্যানসার হচ্ছে ইকুইটি মূলধন। সেটা কি? ইকুইটি মূলধন। ওকে, আচ্ছা প্রথম কোশ্চেনটা আমরা বুঝেছি। প্রথম যে কোশ্চেনটা আমাদের সামনে এসেছে ওই কোশ্চেনটাকে আমরা বুঝেছি কিনা? আর সবার কাছে ক্লিয়ার? ওকে, তার মানে হচ্ছে গিয়ে মূলধন ব্যয় মানে কি বলতো? মূলধন সংগ্রহ করতে যে ব্যয় হয় সেটাকে আমরা বলি কি মূলধন ব্যয়। মূলধন সংগ্রহ করার যেই ব্যয় সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন ব্যয়। এবং মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে এই যে ঋণ মূলধন ব্যয় বা ব্যাংক ঋণ বা অগ্রাধিকার শেয়ার, এগুলার কস্ট হচ্ছে কি
লিমিটেড, এগুলার কস্ট কি লিমিটেড, এগুলার কস্ট লিমিটেড হওয়ার কারণে এখানে কস্ট হচ্ছে অনেক কম হয়, যার কারণে ইকুইটি মূলধন হচ্ছে তোমার কি সবচেয়ে বেশি পরিমাণে কি হয় কস্ট হয়। হ্যাঁ ঠিক আছে, ডাবির পাশাপাশি আমরা অন্যান্য সাবজেক্ট বিষয়ে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এখানে আমাদের ব্যাখ্যা দেওয়া আছে, দেখো ইকুইটি মূলধন হলো সেই মূলধন যা বিনিয়োগকারী শেয়ার বিক্রির মাধ্যমে সংগৃহীত হয়, এর ব্যয় সবচেয়ে বেশি কারণ বিনিয়োগকারীদের প্রদান করতে হয় যা নির্দিষ্ট নয়, এই যে আনলিমিটেড যা নির্দিষ্ট নয় এবং ট্যাক্স সুবিধাও দেওয়া হয় না। অন্যদিকে ঋণ মূলধনে ব্যাংক ঋণে সুদের হার নির্দিষ্ট থাকে এবং ট্যাক্স সুবিধাও কি যায় পাওয়া যায়, ট্যাক্স সুবিধাও কি যায় পাওয়া যায়। ওকে, তোমাদেরকে তাইলে আমি একটা কোশ্চেন সলভ করতে দিচ্ছি, তোমরা সবাই এই কোশ্চেনটা সলভ করো, এই কোশ্চেনটা সবাই সলভ করো। ওকে, সো এই কোশ্চেনটা কারা কারা পারে দেখি, কারা কারা এই কোশ্চেনটা পারে একটু দেখি। সো সলভ করো সবাই, সবাই একটু সলভ করো এই কোশ্চেনটা। দেখো তো এগুলা এইচএসসি লেভেলের কোশ্চেনের মতোই, তাহলে কেন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ফেল যাবে, কেন এসএসসি লেভেল থেকে তারা বুঝে না যে একই প্রিপারেশন রে ভাই, একটু জাস্ট এদিক সেদিক আর কিছুই না, একটু জাস্ট এদিক সেদিক আর কিছুই না। সো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। দেখো তো নিচের কোনটি পুঁজিবাজারের একটি উপকরণ, পুঁজিবাজার মানে কি, পুঁজিবাজার মানে কি বলতো মূলধন বাজার, কি বাজার মূলধন বাজার, যেটা কি নাকি লং টার্ম, যেটা কি নাকি লং টার্মের জন্য। সো লং টার্মের জন্য এখানে কোনটা হবে, দেখো লং টার্মের জন্য এখানে কোনটা আমরা ইউজ করি, লং টার্মের জন্য এখানে আমরা কোনটা ইউজ করি, ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি বলতো মুদ্রা বাজার, ট্রেজারি বিল কি মুদ্রা বাজার বা মানি মার্কেটের। তারপর কি পুনঃক্রয় ভিত্তি সেম মুদ্রা বাজার, সেম কি মুদ্রা বাজার বা মানি মার্কেট সেম, এটাও নেগোশিয়েটেবল সার্টিফিকেট মুদ্রা বাজার। তার মানে এখানের মধ্যে কোনটা হবে পুঁজিবাজারের, কোনটা কোনটা পুঁজিবাজার হবে, ট্রেজারি বন্ড, ট্রেজারি বন্ড। খুবই ইজি ভাই, খুবই ইজি। তোমরা কেন আসলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কঠিন মনে করো, হোয়াই, কোনো ভয় নেই, ইনশাল্লাহ আমরা আছি তোমাদের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইনশাল্লাহ আমাদের সাথে হবে, এবং আমরা এটা প্রাউডলি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট আমরাই পড়াই। সবচেয়ে বেশি পরিমাণে স্টুডেন্ট আমরাই পড়াই। এই বছরও আমাদের প্রায় এফবিএস এ 50+ শিক্ষার্থী শুধু এফবিএস এ পড়াশোনা করতেছে, শুধু এফবিএস এ পড়াশোনা করতেছে 50+ শিক্ষার্থী, অন্যান্য ডিপার্টমেন্ট তো আছেই। তাহলে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের মধ্যে পার্থক্য কি, এই দুটোটার আয়ের হার কিন্তু নির্দিষ্ট, কিন্তু ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদী আর ট্রেজারি বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী কিংবা পুঁজিবাজার। আচ্ছা, পুঁজিবাজারের নিয়ন্ত্রককে কেউ কি বলতে পারবা, পুঁজিবাজার কে নিয়ন্ত্রণ করে কিংবা মুদ্রা বাজার কে নিয়ন্ত্রণ করে, এই কোশ্চেনটা তোমরা সবাই জানো, পুঁজিবাজার কে নিয়ন্ত্রণ করে মুদ্রা বাজার কে নিয়ন্ত্রণ করে। দেখো এটা কিন্তু শর্ট সিলেবাস বহির্ভূত কোশ্চেন। সো অনেকেই মনে করে যে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাস থেকে মনে হয় প্রশ্ন আছে, ভুল ধারণা। আমরা তোমাদের ফুল সিলেবাস পড়াবো। এই চ্যাপ্টারটা কি শর্ট সিলেবাসে ছিল, তোমরা আমাকে বলো। এই যে এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টার, প্রথম পত্রের সেকেন্ড চ্যাপ্টার, এটা কি আমাদের শর্ট সিলেবাসে ছিল, অ্যানসার দাও, এটা কি আমাদের শর্ট সিলেবাসে ছিল? এই চ্যাপ্টার তো শর্ট সিলেবাসে ছিল না, তাহলে এখান থেকে কেন কোশ্চেন আসছে, তাহলে এখান থেকে কেন কোশ্চেন আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাই শর্ট সিলেবাস মোট সিলেবাস আমরা বুঝি না, আই এডুকেশন আমরা শর্ট সিলেবাস মোট সিলেবাস বুঝি না, আমরা বুঝি পড়া আছে পড়াবো সব, পড়া আছে পড়াবো সব। এটা কি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত কিনা বলো? এই সেকেন্ড চ্যাপ্টার তো কিন্তু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত না। এই চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার তো আর্থিক বাজারের আইনগত দিক তো শর্ট সিলেবাসে ছিল না। আর্থিক বাজারের আইনগত কি শর্ট সিলেবাসে ছিল? তোমরাই বলো আমাকে, আমি বলবো না, তোমরাই আমাকে বলো যে আর্থিক বাজারের আইনগত দিককে আমরা শর্ট সিলেবাসে পাইছিলাম না, ডেফিনেটলি আনসার হচ্ছে না। তার মানে এই কোশ্চেনটা একটা বাইরে থেকে আসছে, কোত্থেকে আসছে, বাইরে থেকে আসছে বা শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। ওই জন্য আমরা এডুকেশনের প্রত্যেকটা সিলেবাসে যা যা টপিক আছে সব পড়াবো, সব পড়াবো, কোনো টপিক মিস যাবে না ইনশাল্লাহ, কোনো টপিক মিস যাবে না। আর্থিক বাজারের আইনগত দিক তো না, ছিল না, ভালো মতন খেয়াল করো, আর্থিক বাজারের আইনগত দিক ছিল না, আর্থিক বাজারের আইনগত দিক তোমার কি ছিল না, তোমার শর্ট সিলেবাসে ছিল না। প্রথম অধ্যায় ছিল এবং থার্ড চ্যাপ্টার ছিল, তারপর হচ্ছে তোমার কি তোমার হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন ছিল, মূলধন বাজারিং ছিল, ঝুঁকি এবং মুনাফার হার ছিল, ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার ছিল না। আচ্ছা, সো পুঁজি বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ
ব্যাংক, বিইবি, যেটাকে আমরা কি বলি, বিইবি বলি, কি বলি, বিইবি বলি। তার মানে হচ্ছে মুদ্রা বাজারের নিয়ন্ত্রক, লিখে রাখো, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর পুঁজি বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ক্লিয়ার সবার কাছে? বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শোনো, আই এডুকেশন ফুল সিলেবাস পড়াবে, তার মানে এটা তো তোমাদের সিনিয়রের ব্যাচ, এটা তোমাদের সিনিয়রদের কোশ্চেন। সো এখানে কেন শর্ট সিলেবাস থেকে বাইরে এসেছে? সো আমরা শর্ট সিলেবাসের বাইরেও ইনশাআল্লাহ তোমাদের পড়াবো, ঠিক আছে? শর্ট সিলেবাসের বাইরেও ইনশাআল্লাহ আমরা পড়াবো। তার মানে মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, পুঁজি বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? পুঁজি বাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, এবার দেখি তো তোমরা পারো কিনা। আরেকটা কোশ্চেন দিই তোমাদের। ওকে, তো এই কোশ্চেনটা দেখো, নিচের কোনটি স্বল্প মেয়াদী অর্থায়নের উদ্দেশ্য নয়? মনে রাখবা ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয়, না, নেই, এই রিলেটেড কোশ্চেনগুলো একটু বেশি হয়, এই রিলেটেড কোশ্চেন একটু বেশি হয়। আবারও বলছি, সতর্কবাণী, এটা সতর্কবাণী, নয়, না, নেই, এই রিলেটেড কোশ্চেন একটু বেশি হয়। আবারও বলছি, এই রিলেটেড কোশ্চেনগুলো একটু ভালো মতন খেয়াল করবা, কোশ্চেনের শেষে নয় জিনিসটা একটু বেশি খেয়াল করবা। তোমাদের 22 সেশনে ম্যানেজমেন্টে 9 না নেই থেকে 12টা কোশ্চেনের মধ্যে 5টা প্রশ্ন ছিল। কয়টা প্রশ্ন ছিল? 5টা প্রশ্ন ছিল। এই অনলি ফর 9 না নেই, খেয়াল রাখবো। ওই জন্য আবারও বলছি, এখানে যদি বলা হচ্ছে কি কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, জাস্ট আমি দেখলাম, উৎস দেখে অ্যান্সার করে দিলাম এ, তার মানে এটা ভুল। এখানে জিজ্ঞেস করেছে 9। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 9 না নেই নিয়ে এই যে 22 সেশনে ম্যানেজমেন্টে প্রায় 12টা কোশ্চেনের মধ্যে 5টা প্রশ্ন ছিল। কয়টা প্রশ্ন ছিল? 5টা প্রশ্ন ছিল। তো ওই জন্য 9 না নেই জিনিসটা একটু কোশ্চেনের শেষে খেয়াল করবা, প্রশ্নটা ভালো মতন পড়বা। প্রশ্ন ভালো মতন পড়লে সুবিধা কি? প্রশ্ন ভালো মতন পড়লে হচ্ছে আমি কোশ্চেনের অ্যান্সারটা পারফেক্টলি করতে পারবো। দেখো তো, বাণিজ্যিক কাগজ হচ্ছে কি স্বল্পমেয়াদী? হ্যাঁ। বিলস পেয়েবল স্বল্পমেয়াদী, বিলস ডিসকাউন্ট স্বল্পমেয়াদী, কিন্তু ডিবেঞ্চার কিন্তু দীর্ঘমেয়াদী। ডিবেঞ্চার কি বলতো? দীর্ঘমেয়াদী ঋণের দলিল। দীর্ঘমেয়াদী কি? ঋণের দলিল। ঠিক আছে, দীর্ঘমেয়াদী কি বলতো? ঋণের দলিল। এই যে একজন অ্যান্সার দিয়ে দিয়েছে, নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস নয় বলেছে। কি বলেছে? নয় বলেছে। আমরা জাস্ট দেখেই অ্যান্সার করে দিব না, আমরা খেয়াল রাখবো। তুমি চাইলে দুটো কোর্স একসাথে কিনতে পারবা। তুমি চাইলে বি ইউনিট এবং সি ইউনিট মানে বিভাগ পরিবর্তন ইউনিট সহ একসাথে কিনতে পারবা কোর্স উইথ ডিসকাউন্ট। এখন কিন্তু ডিসকাউন্ট চলতেছে। তো আবারও বলছি, কোশ্চেনের শেষে নয় না নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসসির এটা একটা ট্রিক, যে নয় না নেই দিকে তারা কোশ্চেন করবে। ঠিক আছে, সময় লাগবে। নয় না নেই, তাহলে ডিবেঞ্চার, এই যে ডিবেঞ্চার হচ্ছে ভাইয়া তোমার দীর্ঘমেয়াদী জামানতবিহীন ঋণের দলিল। ডিবেঞ্চার হচ্ছে কি? দীর্ঘমেয়াদী জামানতবিহীন। ডিবেঞ্চার হচ্ছে কি বলতো? জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণের দলিল বলা হয় কাকে? জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণের দলিল বলা হয় কাকে? ডিবেঞ্চারকে। আর ডিবেঞ্চার আর বন্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বন্ড হচ্ছে জামানতযুক্ত আর ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন, যদিও এটার আসলে বেসিক সেন্স এটার মধ্যে কোনো পার্থক্য নেই। শেয়ার আর স্টকের মতন পার্থক্য। ঠিক আছে, সো নয় না নেই ভালো মতন খেয়াল রাখবা। ওকে, এখানে জিজ্ঞেস করছে, এটা আমাদের এসেছে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে।
দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টার, দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টার থেকে এসেছে। সো কি বলা হচ্ছে, 0 বা 0 কুপন বন্ড ইস্যু করা হয় কিসে? 0 বা 0 কুপন বন্ড ইস্যু করা হয় কিসে? এই কোশ্চেনটা এসেছে মূলত কিসে থেকে? শর্ট সিলেবাস থেকে। কিন্তু আমরা কিন্তু অনেকগুলো শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু কোশ্চেন দেখছি, শর্ট সিলেবাসের বাইরেও কিন্তু আমরা কি দেখছি? কোশ্চেন দেখছি। দেখি এই কোশ্চেনটা কে ক্যান্সার করতে পারো দেখি তো। এই কোশ্চেনটাও ইজি, এই কোশ্চেনটাও ইজি, দেখো পারো কিনা দেখো। দেখো তো পারো কিনা, সহজ কিনা দেখো তো। ইজি, এটাও ইজি, এই কোশ্চেনটাও ইজি। দীর্ঘমেয়াদী অর্থায়ন চ্যাপ্টার থেকে এসেছে উইথিন শর্ট সিলেবাস। 0 কুপন বন্ড বলতে কি বোঝায়? 0 কুপন বন্ড মানে হচ্ছে যে বন্ড বাট্টায় বিক্রয় করা হয়, বাট্টায় বিক্রয় করা হয়, বা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সেল করা হয়। তার মানে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে যেটা সেল করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বাট্টায় বিক্রি করা হয়। এরকম বাট্টায় আরো একটা জিনিস বিক্রি করা হয়, সেটা কি বলতো? ট্রেজারি বিল। ট্রেজারি বিলও কিন্তু কি লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়। ধরো লিখিত মূল্য বা ফেস ভ্যালু, লিখিত মূল্যকে আমরা কি বলি? ফেস ভ্যালু বলি। ধরো ফেস ভ্যালু দেওয়া আছে 100 টাকা। ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা? 100 টাকা। ফেস ভ্যালু দেওয়া আছে 100 টাকা, কিন্তু এটা সেলস ভ্যালু দেখবা তোমার কাছে বিক্রি করেছে 90 টাকায়। তার মানে এই যে মাঝখানে 100 আর হচ্ছে 90 এর ডিফারেন্স, এই যে 10 টাকা হচ্ছে তোমার জন্য লাভ। 10 টাকা হচ্ছে তোমার জন্য কি? লাভ। ঠিক আছে, 10 টাকা হচ্ছে তোমার জন্য কি? লাভ। তাহলে লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সেল করা হয় কোনটা বলো তো বাবা? লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সেল করা হয় হচ্ছে কি তোমার 0 কুপন বন্ড প্লাস হচ্ছে ট্রেজারি বিল প্লাস হচ্ছে কি? ট্রেজারি বিল। এই ট্রেজারি বিল আর 0 কুপন বন্ড হচ্ছে তোমার কি? লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করা হয়। ট্রেজারি বিল স্বল্প মেয়াদী, 0 কুপন বন্ড দীর্ঘমেয়াদী। ট্রেজারি বিল স্বল্প মেয়াদী, 0 কুপন বন্ড দীর্ঘমেয়াদী। ট্রেজারি বিল স্বল্প মেয়াদী, 0 কুপন বন্ড দীর্ঘমেয়াদী। তার মানে লিখিত মূল্য বা ফেস ভ্যালু দেওয়া আছে 100 টাকা, কিন্তু তোমার কাছে বলেছে আমি তোমার কাছে 90 টাকায় সেল করে দিব এবং তোমার কাছে পরবর্তীতে আমি 100 টাকায় আবার কিনে নিব, পারচেজ করে নিব। এই যে মাঝখানে যে 10 টাকা লাভ, সেটার নাম হচ্ছে তোমার কি? তোমার লাভ। ওকে, তার মানে অ্যান্সার কি হবে বলো তো? 0 কুপন বন্ড ইস্যু করা হয় কিসে? 0 কুপন বন্ড ইস্যু করা হয় ছাড়ে, বাট্টায় অথবা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে। ঠিক আছে, ছাড়ে, বাট্টায় অথবা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে আমরা কি করি? 0 কুপন বন্ড সেল করি। এতটুকু বুঝছি আমরা সবাই। তার মানে 0 কুপন বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী, ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদী। ট্রেজারি বিলের আয়ের হার হচ্ছে তোমার কি? ঝুঁকিমুক্ত আয়ের হার, এবং 0 কুপন বন্ডের আয়ের হার হচ্ছে একটু রিস্ক আছে, এবং 0 কুপন বন্ডে হচ্ছে তোমার ফেস ভ্যালু হচ্ছে কি? কম মূল্যে সেল করা হয়, বা লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়। তাহলে তৃষা রহমান অ্যান্সার দিয়েছে। তৃষা অ্যান্সার হবে, শোনো ভাইয়া, তৃষাকে আবারও বলছি, অ্যান্সার হবে ছাড়ে বা বাট্টায় বা এট ডিসকাউন্ট। আবারও বলছি, তা আমার না, শোনো, ছাড়ে বা বাট্টাতে এট ডিসকাউন্ট। কারণ তোমাকে লিখিত মূল্য দেওয়া থাকবে 100 টাকা, তোমার কাছে সেল করবে 90 টাকা। এই যে মাঝখানে যে 10 টাকা, এটাই হচ্ছে তোমার লাভ। এখানে কোনো এক্সট্রা ভাবে কুপন সুদের হার নেই, দেওয়া হয় না। এখানে জাস্ট লিখিত মূল্যের চেয়ে তোমার কাছে কম মূল্যে সেল করবে। বলা যায় যে ডিসকাউন্ট দিচ্ছে আর কি, ডিসকাউন্টে সেল করে না, এই ডিসকাউন্টে সেল করার মতোই। আমাদের মাঝে মধ্যে ডিসকাউন্টে সেল করে না, ওই ডিসকাউন্টে সেল করার মতো। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে তোমার কাছে 100 টাকা হিসেবে আবার কিনে নিবে। বুঝতে পেরেছো? পরবর্তীতে তোমার কাছ থেকে আবার 100 টাকা হারে কিনে নিবে। আচ্ছা, আশা করি সবাই বুঝছি আমরা জিনিসটা। ওকে, এই কোশ্চেনটা খুবই ইজি, অর্থের সমমূল্য চ্যাপ্টার থেকে এসেছে। এটা যদি না পারো ভাই, তোদের এসএসসি পরীক্ষা খুব খারাপ হয়েছে মনে করবো আমি। তোমরা যদি এই কোশ্চেনটা না পারো, তোমাদের এসএসসি পরীক্ষা, ফাইন্যান্স পরীক্ষা খুবই খারাপ হয়েছে আমি ধরে নিব। এই কোশ্চেনটা যদি না পারো, 5 নাম্বার কোশ্চেনটা যদি না পারো, আমি ধরে নিব তোমাদের এসএসসি পরীক্ষা খুবই খারাপ হয়েছে, বা আমি তোমাদেরকে পড়াইতে পারি নাই। আমি তোমাদের যখন ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভালো মতন ডিক্লেয়ার করে দিয়েছিলাম। সো এই কোশ্চেনটা যদি না পারো, মনে করবো তোমাদের এসএসসি পরীক্ষা খুবই খারাপ হয়েছে।
দেখি এই কোশ্চেনটা দেখো তো পারো কিনা। দেখো আমরা ফিউচার ভ্যালুকে যদি ফিউচার ভ্যালুকে কনভার্ট করি প্রেজেন্ট ভ্যালুতে, জিনিসটাকে আমরা বলি কি বলতো, ডিসকাউন্টিং মেথড। ডিসকাউন্টিং মেথড। আর যদি প্রেজেন্ট ভ্যালুকে কনভার্ট করি ফিউচার ভ্যালুতে বলতো, তাহলে এটাকে কি বলি আমরা, কম্পাউন্ডিং মেথড। খুবই সহজ রে, খুবই সহজ। ফিউচার ভ্যালুকে যখন আমরা কনভার্ট করব, এটা মানে কি কনভার্ট করা। এই যে ফিউচার ভ্যালুকে যখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসকাউন্টিং মেথড। আবার যখন প্রেজেন্ট ভ্যালুকে ফিউচার ভ্যালুতে কনভার্ট করব, সেটাকে বলবো আমরা কম্পাউন্ডিং মেথড। সবাই অ্যান্সার করো সবাই। এই যে তামান্নার অ্যান্সার ক, সুমাইয়ার অ্যান্সার হয়েছে, দিদারের অ্যান্সার হয়েছে, সিফাত, রাবিতা, তোমার কোশ্চেনের অ্যান্সারটা হয়নি। আবার একটু দেখো, আবার একটু দেখো কি বলেছে। ফিউচার ভ্যালুকে যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করি, তাহলে আমার হবে ডিসকাউন্টিং মেথড, অথবা বাংলায় বললে বাট্টাকরণ, হ্যাঁ, বা অ্যাড ডিসকাউন্ট মেথড। আর প্রেজেন্ট ভ্যালুকে যখন আমি ফিউচার ভ্যালুতে কনভার্ট করব, সেটাকে বলবো হচ্ছে চক্রবৃদ্ধিকরণ অথবা কম্পাউন্ডিং মেথড। চক্রবৃদ্ধিকরণ অথবা কি কম্পাউন্ডিং মেথড। তাহলে তাহলে যাদের যাদের অ্যান্সার এ দিয়েছো, এটাকে বলা হয় বাট্টাকরণ অথবা ডিসকাউন্টিং মেথড। বাট্টাকরণ অথবা কি ডিসকাউন্টিং মেথড। তাহলে সবার হয়েছে না, সবার হয়েছে না। এই যে তৃষার রহমানের অ্যান্সারটাও হয়েছে, তৃষার অ্যান্সারটাও হয়েছে। তো যাদের যাদের অ্যান্সার হচ্ছে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির এক ধাপ এগিয়ে গিয়েছো। আমি একটু কমেন্ট করে জানাই দিচ্ছি, তোমরা এক ধাপ এগিয়ে গিয়েছো। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে এক ধাপ আজকে 1% এগিয়ে গিয়েছো। ঠিক আছে, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে 1% এগিয়ে গিয়েছো আজকে। অলরেডি আজকের ক্লাস করে তুমি 1% এগিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আস্তে আস্তে এভাবে আমরা 100% এগিয়ে যাব। আজকে অলরেডি আমাদের 1%-এর কাজ শেষ। আজকে অলরেডি আমাদের 1%-এর কাজ শেষ। ঠিক আছে, তোমরা অলরেডি 1% এগিয়ে গিয়েছো। সো আমরা যখন ফিউচার ভ্যালুকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, সেটাকে বলবো আমরা ডিসকাউন্টিং মেথড। এন্ড যখন প্রেজেন্ট ভ্যালুকে যখন আমরা ফিউচার ভ্যালুতে কনভার্ট করব, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ডিং মেথড। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, ওকে, এই কোশ্চেনটা দেখো তো একটু, পারো কিনা এই কোশ্চেনটা একটু দেখো। আর কোন শর্তে একটি প্রকল্প গ্রহণ হতে পারে, কে বা মূলধনের ব্যয়, বা মূলধন ব্যয় থেকে কোনটা আমরা বেশি গ্রহণ করব। ঠিক আছে, কোনটাকে আমরা গ্রহণ করব বা প্রেফার করব, কোনটাকে আমরা গ্রহণ করব বা প্রেফার করব, কোনটাকে দেখো তো। আমাদের মূলধন ব্যয় থেকে আমাদের কি হইতে হবে বলো তো বাবা, মূলধন ব্যয় থেকে আমাদের আইআরআর এর মান বেশি হইতে হবে। মূলধন ব্যয় থেকে আমাদের আইআরআর এর মান কি হইতে হবে, বেশি হইতে হবে। মূলধন ব্যয় থেকে আমাদের আইআরআর এর মান বেশি হইতে হবে। তার মানে আমরা সবাই জানি যে মূলধন ব্যয় এটা হচ্ছে 0, এটাও হবে না, এটাও হবে না। এনপিভি থেকে আইআরআর মান বেশি হবে, এটাও হবে না। সেক্ষেত্রে হচ্ছে আইআরআর এর মান মূলধন ব্যয় থেকে বেশি হইতে হবে। তাহলে আইআরআর যদি বেশি হয়, কে এর মান যদি কম হয়, সেটা আমরা গ্রহণ করব, গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য। ঠিক আছে, আর আইআরআর এর মান যদি কম হয়, ইন্টারনাল রেট অফ রিটার্নের মান যদি কম হয়, মূলধন ব্যয় যদি বেশি হয়, তাহলে কি করব বলো তো বাবা, বর্জন করব। কি করব, বর্জন করব। ঠিক আছে, এই ক্লিয়ার, এই সবার কাছে ক্লিয়ার। ওকে, আমরা আরো একটা কোশ্চেনে চলে এসেছি। এই দেখো, এটা এসেছে আমাদের ব্যাংকিং পার্ট থেকে। কোত্থেকে এসেছে, ব্যাংকিং থেকে। সো ব্যাংকিং ও বীমা থেকে আমাদেরকে এসেছে। সো এই কোশ্চেনটা দেখি তো, এই কোশ্চেনটা পারো কিনা দেখি তো। দেখো এই কোশ্চেনটা সবাই পারি কিনা।
বা এই কোশ্চেনটা সবাই পারে কিনা দেখো। 7 এর অনেকে এ বলছে, 7 এর কি বলছে, এ বলছে। ব্যাংকের মূল তহবিলের প্রধান উৎস কোনটি? ব্যাংকের তহবিলের প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন, যেটা কিনা কত কোটি টাকা, 400 কোটি টাকা, প্রায় 400 কোটি টাকা। 400 কোটি টাকা হচ্ছে তাদের কি থাকে, পরিশোধিত মূলধন থাকে। 400 কোটি টাকা হচ্ছে তাদের কি, পরিশোধিত মূলধন থাকে। ঠিক আছে, তাদের হচ্ছে পরিশোধিত মূলধন হচ্ছে 400 কোটি টাকা। কত কোটি টাকা, 400 কোটি টাকা। কত কোটি টাকা, 400 কোটি টাকা। ঠিক আছে, এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, যেমন দেখো তো, এই যে বলা হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংক সাধারণত নিম্নলিখিত উৎস থেকে তহবিল সংগ্রহ করে। পরিশোধিত মূলধন, ব্যাংকের প্রাথমিক এবং প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। এই যে ব্যাংকের প্রাথমিক এবং প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। অংশীদারি কারবারের প্রতিষ্ঠান হলে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে, বা যত মূলধনী কোম্পানি হলে শেয়ার ইস্যু করে মূলধন গঠন করে। তারপর সংরক্ষিত মূলধন, যেটা নির্দিষ্ট অংশ তারা বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে দেয়, সেটাকে বলা হয় কি মূলধন, সংরক্ষিত মূলধন বা রিটেইন আর্নিংস বা রিটেইন তহবিল। এরপর হচ্ছে আমানত। আমানত হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস। আমানত হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ একটা বাহ্যিক উৎস। হ্যাঁ, তারপর হচ্ছে ধার গ্রহণ, বিভিন্ন জায়গা থেকে ব্যাংক সমূহ কি নেয়, ধার নেয়, যেটাকে আমরা বলি হচ্ছে কল মানি বাজার। কল মানি বাজার বলি, এটাকে আমরা কি বলি, কল মানি বাজার বলে থাকি। ঠিক আছে, এখানে আমরা কি বলি, এটাকে কল মানি বাজার বলি। কি মানি বাজার বলি বলো তো, কল মানি বাজার। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা সলভ করব, দেখি। ওকে, সো 8 নাম্বার কোশ্চেনটা সলভ করো সবাই। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়? সবাই এটা সলভ করো। নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল? আমরা পরীক্ষার যখন প্রিপারেশন শুরু করব, কোনটি হস্তান্তরযোগ্য দলিল, কোনটি যোগ্য দলিল আর কোনটি নয়, এগুলোর একটা লিস্ট প্রোভাইড করে দিব। হ্যাঁ, এগুলোর একটা কি আছে, লিস্ট আছে, জাস্ট ওটা দেখে নিলেই হয়ে যাবে। কোনটি হস্তান্তরযোগ্য দলিল আর কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়। এক্ষেত্রে হচ্ছে ব্যাংক ড্রাফট কিন্তু হস্তান্তর করা যায় না। ব্যাংক ড্রাফট যেই ব্যক্তির নামে দেওয়া হয়েছে, যে ব্যক্তি বা যে ব্যাংকের হিসাবে দেওয়া হয়েছে, ওই ব্যাংক হিসাব থেকেই ওই ব্যক্তি বা ওই অনুমোদনকারী বলে ওই প্রাপক গ্রহণ করতে পারবে। এটা কিন্তু পরবর্তীতে কি করা যায় না, হস্তান্তর করা যায় না। কিন্তু ব্যাংক নোট, বিল অফ এক্সচেঞ্জ বা প্রমিসরি নোট, এগুলো কিন্তু হস্তান্তর করা যায়। ব্যাংক নোট চাইলে আমি সবার কাছে দিতে পারি, আমার কাছে আছে, আমি আরেকজনকে দিতে পারি চাইলে। তারপর বিল অফ এক্সচেঞ্জ বারটা করে কি করা যায়, হস্তান্তর, তোমার কি হস্তান্তরযোগ্য করা যায়। প্রমিসরি নোটও সেম, নেগোশিয়েটেবল করা যায়, নেগোশিয়েট করা যায়। কিন্তু ব্যাংক ড্রাফট কখনো কি করা যায় না, হস্তান্তর করা যায় না। এটা যে ব্যক্তির নামে যার হিসাবে দেওয়া হয়েছে, সেই ব্যক্তির হিসাব থেকে তার প্রাপককে কি করতে হবে, গ্রহণ করতে হবে। তার মানে কোনটি হস্তান্তরযোগ্য দলিল, কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। ওকে, এরপরে দেখো তো, বাংলাদেশ ব্যাংক সমূহ বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? বাংলাদেশ ব্যাংক সমূহ বৈদেশিক বাণিজ্যের সুবিধার্থে নিচের কোনটি ব্যবহার করে? তো এই কোশ্চেনটা ভুল এসেছিল। এই কোশ্চেনটা কি এসেছিল বাবা, ভুল এসেছিল। সো এটার সঠিক অ্যান্সারটা অনেকেই জানে না, এই কোশ্চেনটার অ্যান্সারটা ভুল এসেছিল। এই কোশ্চেনটার অ্যান্সারটা কি এসেছিল, ভুল এসেছিল, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল। এই যে লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিট মানে কি, প্রত্যয়পত্র। প্রত্যয়পত্র
পত্র, কিন্তু ওরা অপশনে দিয়েছিল কি ঋণপত্র। এটা আমাদের পরীক্ষায় ভুল এসেছিল। কি এসেছিল? ভুল এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষায় কোশ্চেনটা কি এসেছিল? ভুল এসেছিল, যার কারণে পরীক্ষাটা আবার নেওয়া হয়েছিল। এই যে ঋণপত্রের ইংরেজি নাম হয় বন্ড। ঋণপত্রের ইংরেজি নাম কি হয়? বন্ড। বন্ড কিন্তু বৈদেশিক বাণিজ্যে তেমন কোনো ভূমিকা রাখে না। বৈদেশিক বাণিজ্যে ভূমিকা রাখে হচ্ছে লেটার অফ ক্রেডিট, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে প্রত্যয়পত্র। কি পত্র? প্রত্যয়পত্র। এই প্রত্যয়পত্রের মাধ্যমে হচ্ছে আমানতকারীর অর্থ প্রদানের কি নেই? নিশ্চয়তা নেই। ব্যাংক আমানতকারী যখন তুমি রপ্তানি করবা কোনো দেশ থেকে, এই রপ্তানিকারকের অর্থ প্রদানের নিশ্চয়তা হিসেবে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট। এই কারণে আমাদের শিক্ষার্থীরা ওই পরীক্ষাকে বয়কট করেছে এবং মামলা করেছে। পরবর্তীতে আবার এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমরা কি এই জিনিসটা জানো কিনা? এই জিনিসটা কি তোমরা জানো? এই পরীক্ষার এই রকম ভুল ছিল। সেই কোশ্চেনটা পুরোপুরি একটা ভুল প্রশ্ন ছিল। ইংরেজিতে ছিল লেটার অফ ক্রেডিট, বাংলায় ছিল ঋণপত্র। বাট ঋণপত্রের ইংরেজি হচ্ছে বন্ড, আর লেটার অফ ক্রেডিটের বাংলা হচ্ছে প্রত্যয়পত্র। কিন্তু অ্যান্সার হবে প্রত্যয়পত্র। হ্যাঁ, বাংলা এখানে দেওয়া উচিত ছিল প্রত্যয়পত্র, কিন্তু ওরা দিয়েছে ঋণপত্র। বুঝেছ? ওরা কি দিয়েছে? ঋণপত্র দিয়েছে। এবং এই কোশ্চেনটা ভুল ছিল। এই কোশ্চেনটা ভুল ছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা কি ছিল? ভুল ছিল। বুঝাতে পেরেছি? মানে ইংলিশ আর বাংলা ডিফারেন্ট ছিল। তোমরা কি জিনিসটা বুঝতে পেরেছো? খুবই ইজি যে ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে আমাদের কি কাজে লাগে? প্রত্যয়পত্র কাজে লাগে, যেটা হচ্ছে রপ্তানিকারকের অর্থ প্রদানের আদেশ, মানে রপ্তানিকারকের অর্থ প্রদানের কি নেই? নিশ্চয়তা দেয় কে? ব্যাংক, যেটাকে আমরা বলি প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট। কিন্তু ঋণপত্রের ইংরেজি হচ্ছে বন্ড। বন্ড কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগে না। বন্ড হচ্ছে জাস্ট কি, হ্যাঁ, এই যে একটা এমসিকিউর জন্য আবার আলাদা পরীক্ষা হয়েছে, জানতাম না ভাইয়া? আচ্ছা জানো, এগুলা জানো। একটা এমসিকিউ, এখানে একটা এমসিকিউ আছে, অ্যাকাউন্টিং এ এরকম চারটা এমসিকিউ আছে, অ্যাকাউন্টিং এ আছে এরকম চারটা এমসিকিউ, হ্যাঁ, ফিনান্সে আছে একটা, ফিনান্সে আরো একটা আছে মনে হয়, দুটো ছিল। তো এই সকল ভুলগুলোর কারণে আবার পুনঃ পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা যে কোশ্চেনটা এখন সলভ করতেছি, এই যে 9টার মধ্যে এসেছি, এই পরীক্ষাটা বাতিল করা হয়েছিল। কি করা হয়েছিল? বাতিল করা হয়েছিল। তোমরা এই জিনিসগুলো একটু জেনে রাখবা। এই পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছিল। হ্যাঁ, এই পরীক্ষার কোশ্চেনটা কি করা হয়েছিল? বাতিল করা হয়েছিল। হ্যাঁ, শুধু একটা না, অ্যাকাউন্টিং এ 4টা এমসিকিউ ছিল এরকম। অ্যাকাউন্টিং এ 4টা এমসিকিউ ছিল, ফিনান্সে ছিল 2টো। হ্যাঁ, ফিনান্সে ছিল কয়টা? 2টা। হ্যাঁ, আর তেমন ভুল ছিল না। এই 2, 3টা 5টা কোশ্চেনের কারণে পরীক্ষাটা আবার নেওয়া হয়েছে, হাইকোর্টে মামলা করা হয়েছে। ঠিক আছে, জাস্ট এতটুকু ভুল, খুবই ছোট ভুল কিন্তু অনেক বড় ভুল। খুবই ছোট ভুল কিন্তু অনেক কি বড় ভুল। তার পাশাপাশি সেটে ভুল ছিল। সেট এ এর কোশ্চেন সেট বি এর কোশ্চেনের সাথে মিলে নাই, সেট এ এর কোশ্চেন সেট বি এর কোশ্চেনের সাথে মিলে নাই, যার কারণে পরবর্তীতে আবার পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমরা তো দেখেই বুঝতে পারছো, তাই না? তোমরা তো দেখেই বুঝতে পারছো ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমাদের প্রত্যয়পত্র কাজে লাগে। ভালো কথা, অপশনে তারা ইংরেজিতে লেটার অফ ক্রেডিট দিয়েছে কিন্তু বাংলায় দিয়েছে ঋণপত্র। অথচ ঋণপত্রের ইংরেজি হচ্ছে বন্ড। ঋণপত্রের ইংরেজি কি? বন্ড। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু সবাই বুঝেছি? সেট এ এর সাথে সেট বি এর কোশ্চেনও কিন্তু মিলে নাই। সেট এ এর সাথে সেট বি এর কোশ্চেনও কিন্তু মিলে নাই। এবং অ্যাকাউন্টিং এ প্রায় 4টা কোশ্চেন ভুল ছিল, ফিনান্সে ছিল 2টো। হ্যাঁ, এই সকল কারণে পরীক্ষাটা বাতিল ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে, দেখো এই কোশ্চেনটা আউট অফ দ্য টপিক। আউট অফ দ্য টপিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইউনিটে কিন্তু ফিন্যান্সে অথবা ম্যানেজমেন্টে আউট অফ দ্য টপিক থেকে কিন্তু কোশ্চেন তেমন একটা হয় না। ফিন্যান্সে কিন্তু আউট অফ দ্য টপিক থেকে তেমন একটা কোশ্চেন হয় না। ফিন্যান্সে কিন্তু আউট অফ দ্য টপিক থেকে কখনো কোশ্চেন হয় না। এই যে ইসলামী ব্যাংকিং এর নিষিদ্ধ ক্ষেত্রে যে কোশ্চেনটা এসেছে সেটা কিন্তু পুরোটাই আউট অফ দ্য টপিক ছিল। হ্যাঁ, ইসলামী ব্যাংকিং এ যে কোশ্চেনটা এসেছে সেটা কি আউট অফ দ্য টপিক ছিল। ওকে, সো এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে অনুমান ভিত্তিক লেনদেন বা স্পেকুলেটিভ ট্রানজাকশন। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার কি হয় না, তোমার এই ধরনের অনুমান ভিত্তিক কোনো লেনদেন হয় না। অনেকেই মনে করে মুনাফা ভিত্তিক চুক্তি,
মুনাফা ভিত্তিক চুক্তি, প্রফিট তারা শেয়ার করে, কিন্তু তারা কিন্তু প্রফিট শেয়ার করে, সুদ দেয় না কিন্তু প্রফিট শেয়ার করে। তো 10-এর অ্যান্সার হবে কি বলতো, বি, তারা অনুমান ভিত্তিক কোনো লেনদেন করে না। অনেকে অ্যান্সার দিয়েছে কিন্তু মুনাফা ভিত্তিক চুক্তি, এটা ভুল, এটা কিন্তু ভুল। তোমার ইসলামী ব্যাংক কিন্তু মুনাফা শেয়ার করে, কিন্তু কি দেয় না, সুদ দেয় না। ইসলামী ব্যাংক কিন্তু মুনাফা শেয়ার করে, সুদ দেয় না। মুনাফা কিন্তু তারা প্রফিট শেয়ার করে, প্রফিট তারা শেয়ার করে কিন্তু তারা সুদ দেয় না, এটা একটু মাথায় রাখিও। তারা প্রফিট শেয়ার করে কিন্তু কি দেয় না, সুদ দেয় না। সো অনেকেই মনে করতে পারে যে মুনাফা ভিত্তিক চুক্তিটা মনে হয় হবে, তারা মুনাফা শেয়ার করে কিন্তু সুদ দেয় না। সো অনেকে মাথা ইসলামী ব্যাংক ভেবে অনেকে মুনাফার ইস্যুটা নিয়ে আসতে পারে। সো অনেক শিক্ষার্থী কিন্তু এই অ্যান্সারটা দিয়েছিল, কিন্তু অনেক শিক্ষার্থী এই অ্যান্সারটা দিয়েছিল, অ্যান্সার দিমুনে। আচ্ছা, সো এটা হবে অনুমান ভিত্তিক লেনদেন, তারা অনুমান ভিত্তিক কোনো লেনদেন করে না, তারা কিন্তু প্রফিট শেয়ার করে। তারা যখন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে ওই ইনভেস্টমেন্ট থেকে তারা প্রফিট শেয়ার করে, কিন্তু ইসলামী ব্যাংক কোনো ধরনের কি দেয় না, সুদ দেয় না। সুদের পরিবর্তে তারা কি দেয়, মুনাফা থেকে দেয়। ভাইয়া এসএসসি তে ফিনান্স ছিল, এখন কি মার্কেটিং পড়বো না ফিনান্স পড়বো? আমি বলবো ফিনান্সই পড়ো, তোমাদের ফাইন্যান্সের দায়িত্ব ভাই আমি নিব, কোনো টেনশন নাই। তোমাদের ফাইন্যান্স সাবজেক্টের দায়িত্ব আমি বাহাউদ্দিন হৃদয় নিব। তোমাদেরকে কেমনে গুলায়া গুলায়া পানির মধ্যে খাওয়াইতে হয় ফাইন্যান্স, এটা আমি শিখাবো। তোমাদের এসএসসি তে ক্লাস নিয়েছি না, এই যে তামান্না তুমি আমার ক্লাস করেছো, আরো অসংখ্য শিক্ষার্থী এখানে ক্লাস করেছে, তোমরা আমার ক্লাস করেছো না, তোমরা এসএসসি তে কমন পেয়েছো না, তোমাদের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকিয়ে দেখাবো। তোমাদেরকে আমি ফাইন্যান্স সাবজেক্টে ভালো করবো ইনশাল্লাহ। তোমাদের ফাইন্যান্স সাবজেক্টের সব দায়িত্ব আমি নিব। ভাই আইসিইউ ব্যাচের লেকচার শিট কবে পাবো? ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবা। আপাতত আমাদের ক্লাস শুরু হোক ইনশাল্লাহ, আমরা স্টুডেন্ট ভর্তি হোক, তোমরা আমাদের উপর আস্থা রাখো, সব পেয়ে যাবা, সবই পাবা ইনশাল্লাহ, কোনো প্যারা নাই, সব পাবা, ঠিক আছে, সব পাবা। তোমরা যারা যারা আছো আশা ভরসা করে আমাদের দিকে তাকায় আছো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা সম্পূর্ণ প্রিপারেশন, তোমাদের দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ। এই যে এখানে বলা হয়েছে দেখছো, ইসলামী ব্যাংকিং এর অনুমান ভিত্তিক লেনদেন যেমন সুদ বা গ্যাম্বলিং হারাম হিসেবে গণ্য, ঠিক আছে। এই ধরনের গ্যাম্বলিং বিজনেস বা সুদ বিজনেস হচ্ছে তাদের ক্ষেত্রে কি কি বলতো, হারাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরো একটা কোশ্চেন দেখবো, আরো দুটো কোশ্চেন আছে। এই যে এই কোশ্চেনটাও আউট অফ দ্য টপিক থেকে এসেছে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্প অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি উদ্দেশ্য কোনটি? এটাও আউট অফ সিলেবাস, আউট অফ দ্য টপিক। এরকম কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সচরাচর হয় না, ওই জন্য পরীক্ষাটাই বাতিল ঘোষণা করে দেওয়া হয়েছে। একদম ভালো হয়েছে, হ্যাঁ। এই কোশ্চেনটা অনেকেই পারে নাই, অনেকেই পারে নাই, এই কোশ্চেনের অ্যান্সারটা অনেকেই দিতে পারে নাই, কারণ আছে এগুলা পুরোটাই আউট অফ দ্য টপিক, এগুলা থেকে সচরাচর কোশ্চেন আসে না। আবার বলছে এই কোশ্চেনগুলো দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই, এই টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় করে না, এই টাইপের কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো করেনি, কখনো করবেও না সামনে। অনলি ফর 24-25 সেশনে করেছিল এবং ওই পরীক্ষায় কি করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল। কি করে দিয়েছিল রে, বাতিল করে দিয়েছিল। আমাদের এফবিএস এর ডিন সাহেব একটু বেশি বললাম না, একটু বেশি হচ্ছে পাকনা, তো একটু বেশি পাকনা হওয়ার কারণে কি হয়েছে, প্রবলেমটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি উদ্যোগ নিয়েছিল, সেটা হচ্ছে পুনঃ অর্থায়ন প্রকল্প। কি প্রকল্প? পুনঃ অর্থায়ন বা রিফাইন্যান্স স্কিম। রিফাইন্যান্স স্কিম মানে কি, এক্ষেত্রে পরবর্তীতে আবার কি করা হয়েছিল, অর্থায়ন করা হয়েছিল। হ্যাঁ, পরবর্তীতে আগে যেগুলো ফাইন্যান্স ছিল ওইগুলোকে আবার পুনঃভাবে কি করা হয়েছিল, অর্থায়ন করেছিল। বা লোন রিশিডিউলিংও বলি আমরা এটাকে, কি বলি, লোন রিশিডিউলিংও আমরা বলে থাকি। ফাইন্যান্স তো পারি না, ইনশাল্লাহ পারবা, কোনো প্যারা নাই, ফাইন্যান্স পারবা, ফাইন্যান্স না পারার কিছু নেই। এই যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এসএমই উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংক এই প্রকল্পটি কি করে, পরিচালনা করে। আচ্ছা, আমরা সবশেষে লাস্ট কোশ্চেনে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে কোন বীমা ব্যবস্থায় বীমাকারী এসব বীমা গ্রহীতা উভয় বীমা কোম্পানি। মানে এখানে বীমাকারী এই কোশ্চেনটা তোমাদের এসএসসি লেভেলের কোশ্চেন। বীমাকারী বীমা গ্রহীতা উভয় হচ্ছে বীমা কোম্পানি, উভয় কি, বীমা কোম্পানি। তাহলে অ্যান্সার কি হবে, উভয় কি বলতো, উভয় হচ্ছে এখানে কি, বীমা কোম্পানি। হ্যাঁ, এই দুটো কোশ্চেন সিলেবাসে ছিল না, ওই কারণে পরীক্ষাটাই বাদ হয়ে গেছে একদম, আলহামদুলিল্লাহ। ওই পরীক্ষার প্রশ্নই বাদ হয়ে গেছে, প্রশ্ন তো ভুল ছিল একটা, তার পাশাপাশি আবার এই দুটো কোশ্চেন আউট অফ দ্য টপিক, আউট অফ দ্য টপিক।
বুঝেছো? প্রশ্ন তো ভুল ছিল, তার পাশাপাশি এই দুটো কোশ্চেন ছিল আউট অফ দ্য টপিক। সেকেন্ড অ্যান্সার কি হবে বলো তো? পুনঃবিমা বা রি-ইন্স্যুরেন্স, পুনঃবিমা বা রি-ইন্স্যুরেন্স। ঠিক আছে, তো এটা অনেকেই পেরেছে, এটা এসএসসি লেভেলের প্রশ্ন। এটা মোটামুটি এইচএসসি তে আমরা বিভিন্ন বোর্ডে অনেকবার এটা পড়তে বা পড়েছি বা আমরা সবাই জানি মোটামুটি। ঠিক আছে, তো এই ছিল আমাদের বাতিলকৃত প্রশ্ন সমাধান। আমরা হ্যাঁ, এটা আমাদের এক্সামে আসছিল, সেটা ছিল আমাদের বাতিলকৃত প্রশ্ন সমাধান। আমরা নেক্সট ক্লাসে আসার আগে আমরা হচ্ছে কি দেখব, আমরা হচ্ছে যেটা পুনঃ পরীক্ষা নেওয়া হয়েছিল, পুনঃ পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা করব, পুনঃ পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা করব। ঠিক আছে, পুনঃ পরীক্ষার প্রশ্ন সমাধান আমরা করব। ওকে, তো তোমাদের কাছে একটা ইনফরমেশন দিতে চাই, সেটা হচ্ছে গিয়ে ভাইয়া, তোমরা যারা ফিউচারে ঢাবিয়ান হবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য একটু বলে দিতে চাই, আমরা আই এডুকেশন পরিবার তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্যাচের আয়োজন করেছি, যেটা কিনা হচ্ছে কি তোমাদের সবার প্রিয় ডিওআইসি ব্যাচ। এবং এই একটা ব্যাচে তুমি ভর্তি হলে ডাবি, রাবি, গুচ্ছ সহ কুবি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। আমরা বাংলা বলো, ইংরেজি বলো, প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে আমরা প্রিপারেশন নিব ইনশাল্লাহ। বাংলায় প্রায় 40টা ক্লাস আছে, রিটেনে 10টি ক্লাস আছে, ইংরেজিতে 30টা ক্লাস আছে, রিটেনে 10টি ক্লাস আছে, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের 25টা ক্লাস, রিটেনে 5টি, ম্যানেজমেন্টে 20টি লাইভ ক্লাস প্লাস 5টি রিটেন ক্লাস, মার্কেটিং এ 15টি লাইভ ক্লাস, 5টি রিটেন ক্লাস, ফিন্যান্সে 15টা লাইভ ক্লাস, 5টি রিটেন ক্লাস। এগুলো তো জাস্ট বলেছি। ফিন্যান্সে আমি গতবার 19টা ক্লাস নিয়েছি। কয়টা? 19টা ক্লাস নিয়েছি অনলি পেড ব্যাচে, প্লাস ফ্রি ক্লাস নিয়েছি 10টা। ফ্রি ক্লাস নিয়েছি কয়টা? 10টা। তার মানে ফিন্যান্সে তুমি প্রায় 30টার কাছাকাছি ক্লাস পেয়ে যাবা। তুমি বিরক্ত হয়ে যাবা, তুমি উল্টা বিরক্ত হয়ে যাবা, তুমি উল্টা বিরক্ত হয়ে যাবা যে এতগুলা ক্লাস কেন দেয় এরা, এতগুলা ক্লাস কেন দেয়। তার পাশাপাশি তুমি ডিউ টার্গেট বুক, ভোকাবুলারি বুক, হ্যাঁ, পূর্ণাঙ্গ লেকচার শীট, বাংলা বিরোচন বুক, বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওএমআর শীট, দৈনিক পড়া রুটিন এবং একটা ফি দিয়ে তুমি 8 থেকে 9 মাস 10 মাস পড়তে পারবা। তো যারা এখনো ভর্তি হও না, এখন অফার মূল্য চলতেছে, স্পেশাল ডিসকাউন্টে অফার চলতেছে। অফার পেতে এখনই এডুকেশন পেজে ভিজিট করো এবং তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে মৃত্যু, এগুলো হচ্ছে একবার, সবসময় একবার। আবারও বলছি, এগুলো হচ্ছে একবারই, এগুলো আর ফিরে পাওয়া যাবে না। তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। এবং যারা এখনো ভর্তি হও নাই ভাই, বুঝে শুনে ভর্তি হও, কোনো সমস্যা নাই। আমাদের বাংলা টিচার ইভ্যালুয়েশন করো, আমাদের ইংরেজি টিচার ইভ্যালুয়েশন করো, চ্যালেঞ্জ করে বলতে পারি এই মতন এরকম সুন্দর প্ল্যাটফর্ম তুমি বাংলাদেশে কোথাও পাবা না, কোথাও পাবা না। তুমি ইংরেজি টিচার দেখো, বাংলা টিচার দেখো, আর আমরা যারা এখানে পড়াচ্ছি প্রত্যেকেই ডাবিয়ান। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো প্রতিষ্ঠান তোমাকে প্রত্যেকে ডাবিয়ান দেখাতে পারবে না। কোনো প্রতিষ্ঠান, সিঙ্গেল প্রতিষ্ঠান কেউ অনেকে ডাবিতে নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যে ডাবিতে নেই সে ডাবি সম্পর্কে কি জানে ভাই? যে ডাবিতে নাই সে ডাবি সম্পর্কে কি জানে? হ্যাঁ, ম্যানেজমেন্ট ক্লাস আমি আর দেলোর ভাই নিব। যে ডাবিতে নাই সে ডাবি সম্পর্কে কি জানে? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েই নাই সে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে লেকচার দিয়ে লাভ কি? আমাদের এখানে যে ফেসগুলো দেখতেছে সবাই ডাবিয়ান। এটা আমি গর্ব করে বলতে পারি, প্রত্যেক টিচার এখানে ডাবিয়ান। সো একটু ভেবে চিনতে ভর্তি হও, ঠিক আছে? তাহলে সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।